আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা প্রবলেম সলভিং স্কিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে বিগত সেশনে প্রশ্নটি করা হয়েছিল, এই প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। সাউন্ড একটু কে করে তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব। সাউন্ড অফ করো। ওকে, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আজকে আমরা যে 23-24 সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিলের কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সবগুলো প্রশ্নের একদম বেসিক লেভেল থেকে আমরা আনসার দেওয়ার ট্রাই করব। তুমি আজকের এই ক্লাসটা করার পরে একটি ধারণা পেয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কীভাবে প্রশ্ন হয়ে থাকে এবং খুব কম সময়ের মধ্যে তুমি কীভাবে আনসার করতে পারবা এবং কোন টপিক থেকে কয়টি প্রশ্ন করা হয়েছিল, কোন টপিকগুলোকে সবচেয়ে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন টপিকগুলোকে কম গুরুত্ব দিতে হবে এবং এই বছরে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। তবে আমি বলে রাখি, প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের মধ্যে এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত পার্টটা এবং কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এই তিনটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে যারা আমাদের কাছে ভর্তি আছো বা যারা আমাদের কাছে ভর্তি হবা, আমরা সাধারণত 5টা টপিককে মোটামুটি গুরুত্ব দিয়ে পড়াই। সেখানে এই এরিথমেটিক এবং হচ্ছে আমাদের জিওমেট্রি, এর পরবর্তীতে হচ্ছে আমাদের বীজগণিত, এর পরবর্তীতে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস, অর্থাৎ 5টা টপিককে আমরা ভালো মতো পড়াই। এই 5টা টপিক তুমি মোটামুটি পড়লে এর বাইরে প্রশ্ন হওয়ার পসিবিলিটি নাই। বিগত সেশনে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে প্রবলেম সলভিং স্কিল থেকে যে 15টা প্রশ্ন ছিল, এই 15টা প্রশ্নের মধ্যে আমাদের যে কোর্সটা ইউনিক স্কুল থেকে লঞ্চ হয়েছিল, সেখানে 14টা প্রশ্ন কমন ছিল, একটা প্রশ্ন সরাসরি কমন ছিল না, বাট ওটা টাইপ কমন ছিল। যেহেতু আমি এরিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিত থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়েছি, এই যে আমরা আজকে কোয়েশ্চেনটা সলভ করব 23-24 সেশনের, এখানে তুমি দেখতে পাবা সবগুলো প্রশ্নই কিন্তু পাটিগণিত থেকে করা হয়েছে। সো আমি তোমাকে বলবো, এই বছরও তুমি পাটিগণিতকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও এবং এর পরবর্তীতে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এরপরে বীজগণিত, জ্যামিতি, এগুলোকে তোমাকে মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের এই পরীক্ষাটি অর্থাৎ যে মানবন্টনটা ছিল, মানবন্টনটা পরিবর্তন হয়ে বিগত সেশনে প্রথম পরীক্ষা হয়েছিল, সেহেতু প্রশ্নটা একটু মোটামুটি সহজ ছিল, বাট এটি আমাদের দ্বিতীয় বছর, এখানে প্রশ্নটি কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সো তোমাকে সব দিক দিয়ে একটি পারফেক্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার বই কবে দিবেন? বইটা তোমরা ইনশাল্লাহ আমরা বলেছি এই মাসের মধ্যে পেয়ে যাবা। এই মাসের মধ্যে না, আমরা চেষ্টা করছি 20 তারিখের ভিতরে তোমাদের হাতে বইটি তুলে দেওয়ার জন্য। ইনশাল্লাহ মোটামুটি সব কিছু গোছানো হয়ে গিয়েছে, তবে আমরা তোমাদেরকে যাতে একটা নির্ভুল বই উপহার দিতে পারি, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। নাসিম স্যার আমাদের এই ক্লাসটি দেখছেন, নাসিম স্যারকে ধন্যবাদ। নাসিম স্যার সবসময় হচ্ছে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং সবসময় আমাকে সাহস দিয়েছেন। বিগত সেশনেও হচ্ছে আমি এবং তোমাদের নাসিম স্যার, আমার নাসিম ভাইয়া,
ছিলাম। বিগত সেশনও হচ্ছে আমাদের ভালো একটা কম্বিনেশনের ফলে আমরা ইউনিক স্কুল থেকে ভালো একটা রেজাল্ট আনতে পেরেছি। এই বছরও আশা করছি আমাদের এত স্টুডেন্ট প্রায় 200 শিক্ষার্থী আমাদের কাছে ইতিমধ্যে যুক্ত আছে। আলহামদুলিল্লাহ সেখান থেকেও বড় সংখ্যক একটা শিক্ষার্থী চান্স পাবে ইনশাল্লাহ। সো নাসিম ভাইয়াকে ধন্যবাদ। এখানে দেখো আব্দুল কাদের জিলানি যে প্রশ্নটা করেছো, কমার্সে পাটিগণিত কই থেকে আসছে। তুমি এখানে কমার্স হও বা হচ্ছে মানবিক হও বা বিজ্ঞান বিভাগ হও, 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রশ্নটি একই ধরনের থাকে এবং 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদাভাবে সিট বরাদ্দ থাকে। যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের জন্য সিট রয়েছে 64টি এবং যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্য সিট থাকে 256টি এবং যারা ব্যবসায় শিক্ষা বিভাগ তাদের জন্য সিট থাকে 320টি। সো এখানে আলাদা আলাদাভাবে লড়াইগুলো হচ্ছে সিটের জন্য এবং প্রশ্নের প্যাটার্ন একই, প্রশ্নগুলো একই। সো পাটিগণিত কোথায় থেকে হবে? পাটিগণিত হচ্ছে আমাদের যে বেসিক যে 9-10-এর কতগুলো হচ্ছে আমাদের পাটিগণিত ছিল, আমি প্রায় 14টা মতো চ্যাপ্টার করিয়েছি পাটিগণিতের উপর। এই 14টা চ্যাপ্টার মোটামুটি পড়লে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া সি ইউনিটের জন্য আমাদের কোর্সে যারা এনরোল করেছে বা আমাদের কোর্সে যারা আছো তাদের ক্ষেত্রে আলাদা বই কিনতে হবে না। তাদের জন্য আমাদের ইউনিক স্কুল থেকে আমরা একটি বই দিচ্ছি, সেপ্টেম্বরের 20 তারিখের ভিতর আমরা তোমাদের হাতে বইটি পৌঁছিয়ে দিব। সো তোমরা বইটা পেয়ে যাবা। সি ইউনিটে ম্যাথ থাকে, হ্যাঁ সি ইউনিটে ম্যাথটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম আর কি। ম্যাথের মধ্যে 15টা প্রশ্ন থাকে, 30 নাম্বার বরাদ্দ থাকে। আরেকটি অ্যানালাইটিক্যাল স্কিল সাবজেক্ট থাকে, সেখানে 15টি প্রশ্ন থাকে, সেখান থেকে 30 নাম্বার বরাদ্দ থাকে। এবং আমাদের ইংলিশ যেটি রয়েছে এটাকে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল বলে সি ইউনিটে, ওটার মধ্যে আমাদের 35টি প্রশ্ন থাকে, সেখানে 40 নাম্বার বরাদ্দ থাকে। মোট 65টি প্রশ্ন হয়, 100 নাম্বার বরাদ্দ থাকে এবং এই পরীক্ষাটি 1 ঘন্টা সময়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সি ইউনিট বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটকে আমি এখানে বলেছি তোমাদেরকে, এটি অন্য বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট না, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ম্যাথ থাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা দেরি না করে আমাদের যে মেন ক্লাসটি শুরু করে দিচ্ছি। সো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের টাইমলাইনে এই ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারো, যেহেতু আমাদের 23-24 সেশনের এই প্রশ্নটি এবং এই প্রশ্নগুলোর আনসার। সো তোমার পরবর্তীতে যাতে বেশি সময় না লাগে বা খুঁজতে না হয়, এই জন্য তুমি তোমার টাইমলাইনে আজকের এই ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারো তোমার উপকারের জন্য। আর তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদেরকে আজকের এই ক্লাসটিতে মেনশন দিতে পারো। ওকে, এখন ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রবলেম সলভিং স্কিলের উপর যে প্রশ্নটি করা হয়েছিল, তোমাকে প্রথমে জানতে হবে এই প্রশ্নগুলো কোন টপিক থেকে এবং কয়টি টপিক থেকে করা হয়েছে। আমি মোটামুটি চেষ্টা করেছি একটি রোড ম্যাপ দেওয়ার, এর পরবর্তীতে প্রশ্নগুলো সমাধান করার। আমাদের ক্লাসগুলো এভাবে থাকে, আমরা যে ওয়েবসাইটে ক্লাসগুলো সাজিয়েছি এগুলো এভাবে থাকে এবং আমরা যে ক্লাসগুলো করে আমরা মোটামুটি চেষ্টা করি একটি সাজিয়ে ক্লাসগুলো নেওয়ার জন্য। দেখো ভাইয়া, বিগত সেশনে যে প্রশ্নটি হয়েছিল এখানে 15টি প্রশ্ন করা হয়েছিল। 15টি প্রশ্ন ছিল আমাদের এরিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিত থেকে। দেখো বাস্তব সংখ্যার এই টপিকটি তোমরা অনেকেই মৌলিক ধারণা বলো, এই মৌলিক ধারণা থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। এর পরবর্তীতে আমাদের যেই লাভ ক্ষতি রয়েছে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। সুদ কষা অর্থাৎ I = P আনার, এই সূত্র দিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। গতিবেগ, দূরত্ব, সময়, এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের একটা পার্ট, আমরা যেটাকে সেকেন্ড পার্ট বলে থাকি। এখান থেকে প্রশ্ন করা হয়েছিল একটি। গড় থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। শতকরা থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। ঐকিক নিয়ম বলতে ঐকিক নিয়মের যে 5 পার্টটা রয়েছে, যে আমরা বলি না 25 জন লোক 30 দিনে কাজ করছিল, অতজন লোক কত দিনে কাজ করতে পারবে, এইরকম যে প্রশ্নগুলো করা হয়েছিল। অনেকগুলো শ্রমিক কাজ পেলে চলে গিয়েছিল, এইরকম যে প্রশ্নগুলো, এগুলো ঐকিক নিয়মের আমরা 5 পার্ট বলে থাকি। এখান থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। এবং অনুপাত থেকে প্রশ্ন এসেছিল 3টি। তাহলে দেখো এখানে কোন টপিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যায়। যেমন দেখো অনুপাত থেকে 3টি প্রশ্ন করা হয়েছে, সর্বোচ্চ প্রশ্ন। এরপর ঐকিক নিয়ম থেকে 2টি প্রশ্ন এবং গতিবেগ, দূরত্বের সময় এখান থেকে একটি প্রশ্ন, এটিও কিন্তু ঐকিক নিয়মের অন্তর্ভুক্ত। তাহলে এখানে 2টি, এখানে একটি। ঐকিক নিয়ম থেকে টোটাল প্রশ্ন করা হয়েছিল 3টি, অনুপাত থেকে 3টি, 6টি, শতকরা থেকে 2টি, 8টি, গড় থেকে 2টি, 10টি, সুদ কষা থেকে একটি, 11টি, লাভ ক্ষতি থেকে 2টি,
13টি, বাস্তব সংখ্যা থেকে 2টি 25টি। সো দেখো এখানে কয়টি টপিক থেকে করা হয়েছে ভাই প্রশ্নগুলো? 8টা টপিক থেকে করা হয়েছে, বলতে গেলে 7টা টপিক, কারণ আমি ঐকিক নিয়মের মধ্যে 2টা পার্ট করে ফেলেছি, একটা সরাসরি ঐকিক নিয়ম আর একটা হচ্ছে গতিবেগ দূরত্ব সময়। এই 7টি টপিক থেকে 15টা প্রশ্ন করা হয়েছিল। তার মানে কি, তোমাকে প্রথমে এই যে 7টা টপিক, এই 7টা টপিককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এগুলোকে আরেকটু গুরুত্ব দিতে, একটু কম গুরুত্ব দিতে হবে। এরপরে বীজগণিত এবং জ্যামিতি, এগুলো তোমাকে পরে রাখতে হবে। সো এর পরবর্তীতে তোমার থেকে কোথায় থেকে প্রশ্ন করা হচ্ছে, কোন প্যাটার্নে প্রশ্ন করা হচ্ছে, এটি তোমার জন্য কোনো বিষয় না, কারণ তুমি সবগুলো বিষয় পরে নিয়েছো, সবগুলো টপিক পরে নিয়েছো। সো তুমি পরীক্ষার হলে একটি ভালো পারফরমেন্স করতে পারবে ইনশাল্লাহ। তারেকুল ইসলাম ভাইয়া, না আমি রিপ্লাই প্রতিদিনই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এটি আমার তারেক ভাই, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদেরকে 7টা টপিক, বাস্তব সংখ্যা, লাভ ক্ষতি, সুদ কষা, গতিবেগ দূরত্ব সময়, গড়, শতকরা, ঐকিক নিয়ম, অনুপাত, এই 7টা, এখানে যদি 8টা টপিক রয়েছে, এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই টপিকগুলো পড়ে ফেলতে হবে। যদি বলি ভাইয়া এখানে সবচেয়ে কোন টপিককে বেশি আমি প্রাধান্য দিব, এই যে অনুপাত, অনুপাতটা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের যতগুলো প্রশ্ন আমাদের প্রশ্ন ব্যাংকে রয়েছে, প্রশ্ন ব্যাংকের সবগুলো প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে। এবং ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম থেকে প্রতি বছরই প্রশ্ন হবে, প্রবলেম সলভিং স্কিল থেকে ঐকিক নিয়ম, এই পার্টটা তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঐকিক নিয়মের মধ্যে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের সাধারণ ঐকিক নিয়ম আর একটা হচ্ছে গতিবেগ দূরত্ব সময় রিলেটেড ঐকিক নিয়ম। এরপরে লাভ ক্ষতি, এখান থেকেও প্রশ্ন প্রতি বছর ইনশাল্লাহ হবে। সো এটাকেও তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে শতকরা, শতকরা থেকেও হচ্ছে প্রশ্ন হবে এবং গড়, গড় থেকেও হচ্ছে আমাদের প্রশ্ন হবে। আর যে বাকি টপিকগুলো রয়েছে এগুলোকেও মোটামুটি তুমি গুরুত্ব দিবা। আমি আবারও বলছি, অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ যেটি পাটিগণিত, এই পাটিগণিতকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং এখানে প্রশ্ন ব্যাংকের যতগুলো প্রশ্ন রয়েছে তুমি মোটামুটি বসে এই প্রশ্নগুলো সলভ করলে ভালো একটি আউটপুট পাবা। ওকে, দেখো ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এটি আমাদের এটি গ সেট ছিল, অর্থাৎ এই সেটটা গ সেটটার মধ্যে এই প্রশ্নগুলো 51 নম্বর থেকে করা হয়েছিল। 51 থেকে 65 পর্যন্ত প্রশ্নগুলো প্রবলেম সলভিং স্কিলের ছিল। 51 নম্বর প্রশ্নটি দেখো, যদিও এটি তুমি 1 নম্বর দিয়ে করতে পারো, এটি গ আমাদের যে গটা ছিল সেট গ এর প্রশ্ন এটি। একটি মোবাইল 11,000 টাকায় বিক্রি করার ফলে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত? তাহলে এই প্রশ্নটি কোথায় থেকে করা হয়েছে? লাভ ক্ষতি থেকে। আমি একটি মোবাইল 11,000 টাকায় বিক্রি করেছি, যার ফলে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তোমার থেকে যখন জিজ্ঞেস করা হবে তখন ক্রয় মূল্যকে লিখবা তুমি শেষে। ক্রয় মূল্যকে লিখবা কি ভাইয়া? শেষে। যেটি তোমার থেকে জিজ্ঞেস করা হবে সেটি তুমি লিখবা শেষে। এই যে শতকরা, শতকরা মানে হচ্ছে আমাদের 100 টাকায় লাভ হওয়া, যেমন 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা লাভ হওয়া। এটি তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমাদের থেকে যেটি জিজ্ঞেস করা হয়েছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা শেষে লিখব। তাহলে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য 10% লাভ হয়েছে কত টাকায়? 100 টাকায়। তাহলে মোট কত হলো? 110 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে দেখো মোবাইলটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমি 100 টাকা দিয়ে মোবাইলটা ক্রয় করেছি এবং বর্তমানে বিক্রি করছি 110 টাকা দিয়ে। তাহলে কত লাভ হলো? 10 টাকা। এগুলো যখনই আমাদের এরকম পার্সেন্ট দিয়ে দিবে, এই পার্সেন্ট দিয়ে বুঝতে হবে আমাকে 100 টাকায়। যদি এখানে বলতে পারি 20% লাভ হতো তখন 120 টাকা হতো। যদি বলতে 30% লাভ হতো তখন এখানে বসতো 130 টাকা। তাহলে এর পরবর্তীতে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 110 টাকা। এরপরে দেখো বিক্রয় মূল্য দেখো তো 11,000 টাকায় বিক্রি করার ফলে, তাহলে বিক্রয় মূল্য 11,000 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 11,000 ডিভাইডেড বাই 110। তাহলে আনসার কত আসে ভাইয়া? আনসার আসে আমাদের 10,000 টাকা।
কত টাকা ভাইয়া? 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। সো 10,000 টাকা কোথায় রয়েছে? এই অপশনে রয়েছে। এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 10,000 টাকা দিয়ে আমরা এই মোবাইলটা ক্রয় করেছি এবং বিক্রয় করেছি 11,000 টাকায়। সো আমাদের লাভ হয়েছিল এখানে 1,000 টাকা। এই ম্যাথগুলো সবসময় আমি 100 টাকা লাভের মধ্যে দিয়ে করব। যেমন এখানে দেখো 10% লাভ হলো মানে 100 প্লাস 10, তাহলে 110 টাকায় বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখানে যদি ভাইয়া বলতো যে 20%, তাহলে আমরা এখানে লিখতাম যে 120 টাকা বিক্রয় মূল্য। আর যদি আমাদের কোনো কারণে, যেমন এখানে ক্রয় মূল্য জিজ্ঞেস করা হয়েছে, লাভ হলো, যদি ক্ষতি হয় সেই ক্ষতিটা আমরা কিভাবে করব, এইরকম একটা এখানে ম্যাথ রয়েছে। এই ম্যাথটা আমরা সলভ করব। হ্যাঁ ভাইয়ারা সবাই বুঝেছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আমি রিপ্লাই এখান থেকে দিচ্ছি। তারেক ভাইয়া, আরমান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটার ইউজ করা যাবে। এখানে 100 mAh এর ক্যালকুলেটার ইউজ রয়েছে। সো ক্যালকুলেটার ইউজ করে তুমি এখানে কাজ করতে পারবা। তাহলে ভাইয়া আমাদের আনসার কোনটা? আনসার হচ্ছে এ অপশন, অর্থাৎ 10,000 টাকা। এরপরে দেখো আমাদের 52 নম্বর প্রশ্নটি, 10 জন লোক 24 ঘন্টায় 15টি কেক বানাতে পারে। দেখো 10 জন লোক 24 ঘন্টায় 15টি কেক বানাতে পারে। 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারে? এখানে কয়টি করে তথ্য দেওয়া হয়েছে? 1টি, 2টি, 3টি। এরপরে দাড়ি দেওয়া হয়েছে। দাড়ি বরাবর তুমি একটা দাগ দিবা, এটিকে আমরা বলবো প্রাইমারি পার্ট, অর্থাৎ প্রাথমিক পার্ট। এরপরে দেখো 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে? কেকের সংখ্যা জিজ্ঞেস করা হয়েছে। তার মানে এখানে কয়টি তথ্য রয়েছে? 1টা, 2টা, মোটামুটি 3টা। তাহলে টোটাল কয়টা তথ্য হলো? 6টা। যদি এরকম 6টা তথ্য তোমার প্রশ্নে মোটামুটি 5টা তথ্য থাকে, একটি তথ্য তোমার থেকে জিজ্ঞেস করা হয়, তখন তুমি একটা সূত্র মনে রাখবা। সেটি আমি বলি ভাইয়া MT/W। কি ভাইয়া? MT/W। এরপরে সমানের এই পাশেও তুমি লিখবা MT/W। এখানে এম দ্বারা বোঝায় হচ্ছে ম্যান। এম দ্বারা কি বোঝায় ভাইয়া? ম্যান, অর্থাৎ মানুষ বোঝায়। এরপরে টি দ্বারা বোঝায় সময়, অর্থাৎ টাইম। এরপর হচ্ছে আমাদের ডাব্লিউ দিয়ে বোঝায় হচ্ছে ওয়ার্ক মানে হচ্ছে আমাদের কাজ। যেহেতু এটি আমরা প্রাইমারি পার্টের জন্য চিন্তা করব, এই জন্য আমরা এখানে 1 লিখে দিব, অর্থাৎ M1T1 ডিভাইডেড বাই W1। এটি সেকেন্ডারি পার্টের জন্য, এই জন্য আমরা এখানে দিব M2T2 ডিভাইডেড বাই W2। এখানে MT/W, এখানে MT/W। এখানে যে পার্টটা থাকবে সবগুলোর নিচে বসাবো 1, এই পার্টগুলোর নিচে বসাবো আমরা 2। এখন দেখো 10 জন লোক, এই যে 10 জন লোক না, লোককে আমরা কি বলেছি? M দিয়ে প্রকাশ করেছি। সো এটি যেহেতু প্রাথমিক পার্ট, এটি হবে আমাদের M1। 24 ঘন্টায় টাইম, তাহলে এটি হবে আমাদের T1, যেহেতু প্রাথমিক পার্ট আছে। 15টি কেক বানাতে পারে, তাহলে কাজ করছে না, এটি হচ্ছে W। কোথায় আছে? প্রাইমারি পার্টে, এই জন্য এটি হবে আমাদের W1। এরপরে দেখো 8 জন লোক সেকেন্ডারি পার্টে, তাহলে লোক, এটি হচ্ছে M। সেকেন্ডারি পার্টে যেহেতু এটি হবে M2। 36 ঘন্টায়, এটা হচ্ছে টাইম, যেহেতু সেকেন্ডারি পার্ট, এই জন্য হবে T2। কয়টি কেক বানাতে পারে? তাহলে কি জিজ্ঞেস করা হয়েছে ভাইয়া? কাজ। কাজ মানে কি? W। কোথায় আছে? সেকেন্ডারি পার্টে, তাহলে W2 ইকুয়াল হোয়াট? আমরা জানি না। সো W2টা আমরা কি করব? বের করব। তুমি দেখতে পাচ্ছ এখানেও একটি ভগ্নাংশ রয়েছে, এখানেও একটি ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশ তো চিনি না। ভগ্নাংশ হচ্ছে উপরে যদি কোনো কিছু থাকে, নিচে যদি কিছু থাকে এবং মাঝখানে যদি একটা দাগ দেওয়া হয়, তখন তাকে বলা হয় ভগ্নাংশ, সিম্পল কথায়। তখন এখানেও ভগ্নাংশ, এখানেও ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন রয়েছে। যদি এরকম ভগ্নাংশ থাকে, তোমাকে আড়াআড়ি গুণ করতে হবে। কি গুণন? আড়াআড়ি গুণন। অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, একটা ক্রসের সৃষ্টি হয়েছে কিনা। হ্যাঁ, তোমার তো এখন কি জিজ্ঞেস করা হচ্ছে? W2। যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা বাম পাশে লিখবা, তাহলে W2-র সাথে এগুলা গুণ। তাহলে দেখো M1T1 W2, এখানে গুণ করা হয়েছে, এখানে কোনো কিছু নাই মানে গুণ বোঝাচ্ছে। এরপরে ইকুয়াল, এটার সাথে এটা গুণ, তাহলে M2T2 ডিভাইডেড বাই W1। কি বের করবো ভাইয়া? W2। যেটা বের করবে শুধু সিঙ্গেল অবস্থায় এটা বাম পাশে রেখে দিবা, তাহলে W2 ইকুয়াল M2T2 W1। এখানে M1T1 W2-র সাথে কি অবস্থায় ছিল? গুণ অবস্থায়। ওই পাশে গেলে কি অবস্থা হয়ে যাবে? ভাগ অবস্থায়। তাহলে M1T1। ওকে, এখন M2-র মান কত ছিল ভাইয়া? M2-র মান ছিল আমাদের 8, তাহলে 8 আমরা বসিয়েছি, ইন্টু T2-এর মান কত ছিল? 34 ঘন্টা, তাহলে 36 বসিয়েছি। W1 10 জন লোক না, W1টা হচ্ছে আমাদের এটা 15টি কেক, তাহলে এখানে আমরা 15 বসিয়েছি। এরপরে M1 হচ্ছে 10 জন, তাহলে 10 বসিয়েছি, ইন্টু
এর পরবর্তীতে টি ওয়ানটা হচ্ছে আমাদের 24 ঘন্টা, তাহলে 24 আমরা বসিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো 8 × 36 × 15 আর ডিভাইডেড বাই 240। সো আমাদের আসতেছে এখানে কত ভাইয়া? 18, অর্থাৎ 18টি। তাহলে কয়টি কেক বানাতে পারবে ভাইয়া? 18টি। সো যে এই অপশনটা রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এটা দিয়ে তুমি কি শিখলা? যখন তোমার কাছে 5টি তথ্য থাকবে, একটি তথ্য থাকবে না, তখন তুমি সূত্র মনে রাখবা MT ডিভাইডেড বাই W। এর আগে যে শতকরা ম্যাথটা করেছি কি দিয়ে করবা? 100 দিয়ে করবো। পার্সেন্টেজ টাকা মানে 100 টাকায়। যদি 10% বলে 110 টাকা, 20% বলে 120 টাকা। যদি লাভ হয়, আবার ক্ষতি হলে কিন্তু মাইনাস হবে। ক্ষতির ম্যাথগুলো আমরা দেখবো। হ্যাঁ, ঠিক আছে, আরমান পয়েস কারেক্ট আনসার দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। স্যার প্রবলেম সলভিং স্কিলের কোয়েশ্চেনগুলো কি বাংলাতে হবে? হ্যাঁ ভাইয়া, প্রবলেম সলভিং স্কিলটা বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে। তুমি যদি ইংরেজি বুঝো ইংরেজিতে আনসার করবা, আর যদি বাংলা বুঝো বাংলাতে আনসার করবা। স্যার প্রবলেম সলভিং কোয়েশ্চেনগুলো কি বাংলাতে হবে? হ্যাঁ ভাইয়া, প্রবলেম সলভিং স্কিলের কোয়েশ্চেনগুলো বাংলাতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কোনো ওয়ে নাই? আচ্ছা, এখানে তুমি এটা উইকিং নিয়ম দিয়ে করতে পারবে। হ্যাঁ, যদিও হতে একটা হচ্ছে আমাদের সিম্পল, এই সিম্পল সূত্র দিয়ে আমরা করি আর কি। দেখো 53 নম্বরে কি বলা হয়েছে? পিতা মাতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:5:3। তাদের মোট বয়স 75 হলে পুত্রের বর্তমান বয়স কত? দেখো এখানে ক্রমান্বয়ে দেওয়া হয়েছে। পিতার জন্য ধরবো আমরা এই অনুপাত, এরপরে কে? মাতা। তাহলে মাতারটা হচ্ছে আমাদের সেকেন্ড, এরপরে পুত্রটা হচ্ছে আমাদের তার যে অনুপাতটা আছে এটি। পিতা মাতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:5:3। তাদের মোট বয়স 75 হলে পুত্রের বর্তমান বয়স কত? তোমার থেকে যদি জিজ্ঞেস করা হতো পিতার বর্তমান বয়স কত, মাতার বর্তমান বয়স কত, সেটিও তুমি এই প্রশ্ন সলভ করার পরে তুমি নিজে বের করতে পারবা। তাহলে আমরা কি লিখবো ভাইয়া? শর্টকাটে পুত্রের বয়স। কি বয়স? পুত্রের বয়স। এখানে মোট বয়স কত ছিল? 75। তুমি লিখবে 75। এরপর আমি লিখছি এর। ভাইয়া এর কেন লিখছেন? কারণ দেখো তো তাদের মোট বয়স, অর্থাৎ 3 জনের মোট বয়সও হচ্ছে 75 বছর। এই 75 বছরের মধ্যে কি আমাদের যে পুত্র ছিল, পুত্রের বয়স নাই? আছে। সো 75 লিখবা। এরপরে দেখো 7, 5, 3 এগুলোকে তুমি যোগ করবা। কি করবা ভাইয়া? যোগ করবা। তাহলে 7 + 5 + 3, তাহলে 7, 5, 12, 12 আর 3 হচ্ছে কত ভাইয়া? 15। এই 15টা তুমি বসাবা নিচে। কোথায়? নিচে। এরপরে পুত্রের কোনটা? এখানে পুত্রের হচ্ছে শেষেরটা, অর্থাৎ 3টা দিবা তুমি উপরে। এরপরে মনে রাখবা এর মানে হচ্ছে গুণ। এর মানে কি? গুণন। তাহলে এখানে 3 রয়েছে, এখানে রয়েছে 15। তাহলে এখানে কত আসে? 5, 15, 75, 3, 5, 15। তাহলে পুত্রের বয়স কত বছর? যে সি অপশনটা রয়েছে, সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অর্থাৎ 15 বছর। এখন যদি ভাই আমার থেকে জিজ্ঞেস করা হতো মাথার বয়স, মাথার বয়সটা তুমি সেমভাবে করবা। দেখো মাথার বয়স, তাহলে মাথার বয়সে 75-এর ভিতরে আছে, এই জন্য আমরা 75 লিখছি। তাহলে টোটাল কত ভাইয়া? টোটাল হচ্ছে আমাদের 15। অনুপাতের যোগফল এটি সবসময় নিচে বসবে। এখন মাথা হচ্ছে সেকেন্ড যে ছিল সে 5, তাহলে 5টা হবে উপরে। তাহলে এখানে আসতেছে আমাদের 5, 15 কত? 5, 15 হচ্ছে আমাদের 75। 5, 5 কত? 5, 5, 25। একইভাবে তুমি করো ভাইয়া। তোমার থেকে যদি জিজ্ঞেস করা হতো পিতারটা, তাহলে পিতারটা হতো 75-এর 15 সবসময় নিচে হবে, এটি আমাদের অনুপাতের যোগফল। এরপরে পিতা এখানে কত ভাইয়া? 7, তাহলে 7 হবে উপরে। তাহলে 5, 15, 75, 5, 7, 35। তাহলে পিতার বয়স 35 বছর, পুত্রের বয়স 15 বছর, মাতার বয়স 25 বছর এই ম্যাথটিতে। তাহলে টোটাল তুমি করো তো 25, 25 আর 15 হচ্ছে আমাদের 40, 40 আর 35 হচ্ছে 75। তাহলে টোটাল আমাদের 75 বছর আসছে কি না? হ্যাঁ আসছে। তুমি অনুপাতের যতগুলো ম্যাথ থাকবে তুমি এই প্রসেসটা দিয়ে মোটামুটি শর্টকাটে করলে খুব কম সময়ের মধ্যে তুমি আনসার বের করতে পারবা। হ্যাঁ, ওকে। 15 যারা আনসার দিয়েছো তোমাদের ধন্যবাদ, তোমাদের আনসার কারেক্ট হয়েছে। এবং যারা পিতার বয়স 35 বছর দিয়েছো এটিও হয়েছে। স্যার সি ইউনিটের জন্য মিনিমাম কত নাম্বার পেলে চান্স পাওয়া যাবে? হ্যাঁ, পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। হ্যাঁ, 100 ms-এর ক্যালকুলেটরটা ব্যবহার করা যাবে। আর হচ্ছে আমাদের নাম্বার, যে নাম্বারটা আমাদের নির্ভর করে প্রশ্নের ধরন কীরকম। প্রশ্ন যদি সহজ হয় তাহলে অবশ্যই হচ্ছে কাটমার্ক বেড়ে যাবে, আর যদি প্রশ্ন কঠিন হয় কাটমার্ক কমে যাবে। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ক্লাস আমার মতে ইমপ্রুভ করে। আচ্ছা ঠিক আছে।
তোমরা অ্যানালিটিক্যাল স্কিলের ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করো, দেন একটা ভালো পিল পাবা। যেহেতু অ্যানালিটিক্যাল স্কিলটা হচ্ছে নতুন, তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু নাসিম ভাই যেভাবে পড়াইছে ওইভাবে বিগত সেশনে কমন আসছিল প্রশ্নগুলো। সো তুমি এইভাবে পড়লে ভালো একটা আউটপুট পাবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে 53 নম্বর ম্যাথ আমাদের গেল। 54 নম্বর ম্যাথটা দেখো, 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টি মৌলিক সংখ্যা আছে? এখান থেকেও একটি প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে থাকে, বিইউপি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অলরেডি হয়ে গিয়েছে। সো তোমাকে এখানে একটি চার্ট রয়েছে, এই চার্টটাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। চার্টটা দেখো, আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সারণীটা দেখব। হ্যাঁ, দেখো আমরা এটি ব্যবধান ধরবো 10 করে। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এখানে 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 11 থেকে 20-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? 21 থেকে 30-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? 31 থেকে 40-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? 41 থেকে 50-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? 51 থেকে 60-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? 61 থেকে 70-এ কয়টি মৌলিক সংখ্যা আছে? 71 থেকে 80-তে কয়টি মৌলিক সংখ্যা আছে? 81 থেকে 90-তে কয়টি মৌলিক সংখ্যা আছে? এবং 91 থেকে 100-তে কয়টি মৌলিক সংখ্যা আছে? এখানে দেখো তো তুমি টোটাল সারি কয়টা পাচ্ছ? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে আমাদের নাম্বার লাগবে কয়টা? 10টা। তোমরা অনেকেই মা বাবার ভাই বোনের 11 ডিজিটের অনেকগুলো নাম্বার মুখস্থ করে রেখেছো। আমি তোমাকে একটু কষ্ট দিব, এখানে তুমি 10 ডিজিটের একটি নাম্বার মুখস্থ রাখবা। এই 10 ডিজিটের নাম্বারটা হচ্ছে ভাইয়া 44222322 ভাইয়া আমি মনে রাখবো কিভাবে? দেখো 44 প্রথমে শুরু হয়েছে, এই জন্য আমাকে একটি ভালো ফোর্স দিয়ে শুরু করতে হবে, এই জন্য বড় মান নিয়েছি। এরপরে 22, এরপরে এখানে 3 হয়ে গেল। দেখো তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটি 5 নাম্বার ঘরে। এই 5 নাম্বার ঘর এটা জোর নাকি বিজোর? বিজোর। বিজোর মানে এখানে যে মানটা বসাবো সেটি হতে হবে বিজোর। এখন থেকে এখানে 22 চলে আসলো, এখানে 44, ও একা হয়ে গেল না বিজোর? হ্যাঁ, ওকে একটু সেফটি দেওয়া লাগবে। সেফটি দেওয়ার জন্য এই 22টা তুমি আবার এখানে রিপিট করবা। ভাইয়া তুমি এখানে 3 ভালো থাকো, আমরা তোমাকে সেফটি দিচ্ছি দুই দিক থেকে। তাহলে এখানেও 22, এখানেও 22। তাহলে আমরা কীভাবে মনে রাখবো? 4422, 5 নাম্বার করে বিজোর অর্থাৎ 3, আবার 22, এরপরে 3 এর একটু ছোট হচ্ছে আমাদের 2, এর একটু ছোট হচ্ছে 1, অর্থাৎ ক্রমান্বয়ে গেছে। তাহলে আমি আবারও বলছি 4422322321। তাহলে ভাই 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে কয়টি? 4টি। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 4টি। এটি 1 নাম্বার করে, এটি 2 নাম্বার করে, এটি 3 নাম্বার, এটি 4 নাম্বার, এইভাবে যাবে। তাহলে এরপরে কত আছে? 2, এরপরে কত আছে? 2, 5 নাম্বার করে কত আছে? 3, এরপরে কত আছে? 2, এরপরে 2, এরপরে হচ্ছে আমাদের 3, এরপর হচ্ছে আমাদের 2, এরপর হচ্ছে 1। আমরা এভাবে বসিয়েছি। হ্যাঁ, এখন দেখো তো তুমি প্রশ্নটা একটু, 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 10-এর ভিতরে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি এখানে 4টি। কয়টি ভাইয়া? 4টি। কিন্তু প্রশ্ন করা হয়েছে কি 1 থেকে 11। তাহলে 11 নিজে একটা মৌলিক সংখ্যা না? হ্যাঁ, তাহলে 11 যদি নিজে একটা মৌলিক সংখ্যা হয়, এখানে যোগ হবে 1। তাহলে টোটাল মৌলিক সংখ্যা থাকবে কয়টি ভাইয়া? 5টি। এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে, ভাইয়া মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। দেখো যদি বলি যে ভাই 2 মৌলিক সংখ্যা কিনা, 2কে 2 দিয়ে ভাগ যায়, 2কে 1 দিয়ে ভাগ যায়, 2কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না, তাহলে 2 একটি মৌলিক সংখ্যা। এরপরে 3তে আসি, 3কে 3 দিয়ে ভাগ যায়, 3কে 1 দিয়ে ভাগ যায়, 3 আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না, তাহলে 3 একটি মৌলিক সংখ্যা। এরপর 5-এ আসি, 5কে 5 দিয়ে ভাগ যায়, 5কে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না গেলে তখন সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন ভাইয়া আমরা বলতে পারি 4, যেমন দেখো 4-এ 4 দিয়ে ভাগ যায়, 4-এ 1 দিয়ে ভাগ যায়, 4 আবার 2 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো সেই সংখ্যা এবং 1 ছাড়া আরও একটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 4 মৌলিক সংখ্যা হবে না, 4কে বলা হয় যৌগিক সংখ্যা অথবা কম্পোজিট নাম্বার। এতটুকু বুঝেছো ভাইয়া? কেন এখানে 5 হয়েছে একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে 54 নম্বর প্রশ্নটি আমরা বুঝেছি। এরপর 55 নম্বর প্রশ্নটিতে যাব। হ্যাঁ ওকে, এরপর হচ্ছে আমাদের 55 নম্বর প্রশ্নটি। দেখো, নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য? দেখো তো নিচের কোন ক্ষুদ্রতম, এখানে 4টি আমাদের সংখ্যা আছে, 21, 126, 63 এবং হচ্ছে আমাদের 42। পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য, তার মানে 21 দ্বারা ভাগ যাইতে হবে, 9 দ্বারা ভাগ যাইতে হবে। তাহলে দেখো তো এই অপশনটা আমরা একটু টেস্ট করি। 21কে 21 দিয়ে ভাগ যায়, আবার 21কে 9 দ্বারা ভাগ যাচ্ছে না, 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটি আমাদের প্রথম শর্ত পূরণ করতেছে না, এটি হবে না। এরপর 126কে 9 দিয়ে ভাগ দাও, 126কে 9 দিয়ে ভাগ দিলে একটু দেখো কত হয়, 126 ডিভাইডেড বাই 9 আসে 14, তাহলে এটি ভাগ যাচ্ছে। এর পরবর্তীতে আবার 126কে আমি 21 দিয়ে একটু ভাগ দিয়ে দেখি, 126 ডিভাইডেড বাই 21, হ্যাঁ এখানেও ভাগ যাচ্ছে, তাহলে এটি মোটামুটি হচ্ছে। এরপরে দেখি এটি হওয়ার পসিবিলিটি আছে। 63তে আমি 21 দিয়ে ভাগ দিই, তাহলে আনসার হচ্ছে আমাদের 3, এটি ভাগ যাচ্ছে। এরপরে 63কে আমি 9 দিয়ে ভাগ দিই, তাহলে 4 9 34, 5 9 45, 6 9 54, 7 9 63, এখানেও যাচ্ছে, এটিও হওয়ার পসিবিলিটি আছে। এরপরে 42কে আমি 21 দ্বারা ভাগ দিই, এটি আনসার আসবে 21 দুগুণে 42। এরপরে হচ্ছে 42কে আমি 9 দিয়ে ভাগ দিই, তাহলে 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটিও হচ্ছে না। এখানে সাধারণত কোন প্রশ্নটা হওয়ার পসিবিলিটি আছে? 126ও ভাগ যায়, 63তেও ভাগ যায়, 21 এবং 9 দুটি সংখ্যা দ্বারা। দেখুন নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি, ক্ষুদ্রতম হইতে হবে। 126 এটা বড় নাকি 63 এটা বড়? 126 বড়, তাহলে এটি হবে না, এটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, এই জন্য এটি হবে আমাদের কারেক্ট আনসার। সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার ভাইয়া। হ্যাঁ সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, সি অপশনটা কারেক্ট আনসার। হ্যাঁ তোমরা সবাই বুঝছো কিনা ভাইয়াকে একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। হ্যাঁ সবাই একটু বুঝছো কিনা ভাইয়াকে একটু দ্রুত জানাই দাও। এতটুকু বুঝছো কিনা একটু দ্রুত জানাও। ডান্সার ওকে ঠিক আছে। এরপরে দেখো 56, আমরা 55 করে ফেলেছি। এরপর হচ্ছে 56 নম্বর প্রশ্নটি। একজন ফল বিক্রেতার কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পরও তার কাছে 420টি আপেল আছে। শুরুতে তার কাছে কয়টি আপেল ছিল? আচ্ছা শুরুতে আমরা কয়টি আপেল ছিল জানি না, যেটি জানবো না, যতগুলো ম্যাথ আসবে সবগুলোতে আমরা ধরে নিব। হ্যাঁ ধরে নিয়ে আসবো, ওকে ধরে নিই বা দড়ি, শুরুতে আপেল ছিল XT, শুরুতে আপেল ছিল XT। এখন দেখো সে 40% আপেল বিক্রয় করার পরও তার কাছে কয়টি আপেল আছে? 420টি। আমরা 100% নিয়ে এখানে কাজ করব। যদি 40% আপেল বিক্রয় করে ফেলে, তার কাছে আর কয় পার্সেন্ট আপেল থাকে? 60% আপেল আছে। কার 60%? এই যে X এর 60%। হ্যাঁ কার 60%? X এর 60%। তাহলে X এর 60%, X এর 60% সমান কত হবে? 40% আপেল বিক্রি করে দিছে, তার কাছে আর 60% আপেল আছে। কার? X এর। X এর 60% আপেল, এগুলো কত দেখো তো? 420টি। 40% বিক্রয় করার পরে যে 60% আপেল ছিল, সেইখানে বলা হচ্ছে 420টি আপেল ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি 420। ঠিক আছে, X এর 60%, 40% বিক্রয় করে দিছে, এই X এর 60%-এর মধ্যে আপেল আছে 420টি। এখন দেখো X এর মানে কি? গুণন 60%, পার্সেন্টেজকে উঠে দিলে কত হবে? 100। তোমরা অনেকেই জানো না পার্সেন্টেজটা মানে কি। পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। কত ভাইয়া? 1/100। তাহলে 60 ঠিক আছে, পার্সেন্টেজের বদলে 1/100 বসেছে, ইকুয়াল কত? তাহলে 420। এখন X উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা? উপরের সংখ্যা, উপরেরটা উপরে গুণ হবে। সো 60X ডিভাইডেড বাই কত? 100 ডিভাইডেড বাই কত ভাইয়া? ইকুয়াল 420। নিচে মনে মনে কত আছে? 1।
পায়ের নিচে মনে মনে 1 থাকে, মাথার উপরে মনে মনে 1 থাকে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো 60x ইকুয়াল এখানে আসে হচ্ছে আমাদের 4200 না 42,000। হ্যাঁ 42,000। সো এক্স ইকুয়াল 60টা এখানে গুণ অবস্থায় ছিল, আমরা ওই পাশে পাঠিয়ে দিব, কি অবস্থায় হয়ে যাবে? ভাগ অবস্থায় হয়ে যাবে। এটি 42,000, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এখানে 60। তাহলে কত আসে আনসার একটু দেখো তো ভাইয়া? 700। কত? 700। তাহলে শুরুতে তার কাছে কয়টি আপেল ছিল? 700টি আপেল ছিল। 700টি কি ছিল ভাইয়া? আপেল ছিল। হ্যাঁ আচ্ছা ভাইয়া 588টি না, এখানে হচ্ছে 700টি। হ্যাঁ তোমরা বেসিক থেকে ক্লাসগুলো করে অ্যানালিটিক্যাল স্কিলটা তোমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, যেহেতু প্রশ্নগুলো ইংরেজিতে করা হয়েছিল। সো প্রশ্নগুলো তুমি আস্তে আস্তে করতে তোমার কাছে ইজি হয়ে যাবে। হ্যাঁ তুমি যখন 2 লেভেলে চলে যাবে আর হচ্ছে আমাদের বইটি যখন তোমার হাতে পৌঁছে যাবে, তুমি নিজেই প্র্যাকটিস করে তুমি নিজেই সমাধান বের করতে পারবে। আর নাসিম ভাইয়ের বিগত সেশনে যে প্রশ্নগুলো ভাইয়া করিয়েছিল তোমাদের যারা সিনিয়র, তাদের কাছেও কিন্তু সবচেয়ে বেশি কমন এসেছিল, প্রায় 15টি প্রশ্ন কিন্তু মোটামুটি কমন এসেছে সেখানে। সো এই বছরও ইনশাল্লাহ কমন আসবে। তোমরা যেহেতু একদম শুরুতেই আছো, এই জন্য তোমাদের কাছে একটু কঠিন লাগছে। যখন তোমরা ধীরে ধীরে যাবা, ইনশাল্লাহ তোমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখো 57 নম্বর প্রশ্নটি, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ, বি, সি এবং ডি এর মধ্যে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। যদি সি এর প্রাপ্ত টাকা ডি অপেক্ষা 1000 টাকা বেশি হয়, বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? ভাইয়া কি একটা প্রশ্ন দিল, মানে প্রশ্নের মোটামুটি আমি পড়তে পারলো, এটা আনসার কীভাবে বের করবো, মোটামুটি একটু কঠিন সময় পার করতেছি এত মোমেন্ট, এরকম বলা যায়। দেখো এখানে যে অনুপাতগুলো আছে, অনুপাতগুলোকে যদি তুমি অনুপাত ভেঙে দিয়ে সম্পূর্ণ টাকাতে পরিণত করতেছ, প্রত্যেকটার পাশে তুমি এক্স লাগিয়ে দিবা, অথবা তোমার ইচ্ছে অনুযায়ী ক, খ, গ এগুলো লাগাতে পারো। কিভাবে ভাইয়া? দেখো এর টাকা, এ এর জন্য কোন অনুপাত? প্রথমেরটা। বি এর জন্য এর পরেরটা, সি এর জন্য এর 3 নাম্বারটা, ডি এর জন্য সবার শেষেরটা। তাহলে এর টাকা কত? এর টাকা হচ্ছে আমাদের 5x। এক্স লাগিয়ে দিয়েছে, এটা টাকা হয়ে গেছে, এখন আর অনুপাত নাই। এরপরে বি এর টাকা হচ্ছে আমাদের 2x। ওকে, এরপরে সি এর টাকা হচ্ছে আমার 4x। এরপরে ডি এর টাকা হচ্ছে আমার 3x, যেহেতু এখানে 3 রয়েছে। এখন এরপরে কি বলেছে দেখো, যদি সি এর প্রাপ্ত টাকা মানে কি? 4x। আচ্ছা এটা সি এর প্রাপ্ত টাকা, এটি লিখলাম। এটাতে কি বলা হচ্ছে দেখি, সি এর প্রাপ্ত টাকা ডি অপেক্ষা 1000 টাকা বেশি হয়, ডি এ হবে এবং তার চেয়ে আরো 1000 টাকা বেশি হইতে হবে। তাহলে ডি এর মান কত? 3x। ওকে, ইকুয়াল 3x প্লাস কত? 1000। তাহলে দেখো এই সি এর টাকা যদি তুমি গণনা করো, এই যে ডি এর টাকার চেয়ে 1000 টাকা আরো কি হয়? বেশি হয়, এজন্য তোমাকে যোগ করে দিতে হয়েছে তার সমান হওয়ার জন্য। আবারও বলছি, সি এর টাকা ডি এর টাকা এবং তার চেয়ে কত? 1000 বেশি। বি এর প্রাপ্ত টাকার পরিমাণ, তার মানে তোমাকে বের করতে হবে 2x এর পরিমাণটা কত। তার জন্য আমার x এর মানটা জানা লাগবে। এখান থেকে x এর মানটা একটু দেখো তো, 4x, 3x কে এই পাশে নিয়ে আসলে, এখানে মনে মনে প্লাস রয়েছে, এই পাশে আনলে কি হয়ে যাবে? মাইনাস। ইকুয়াল কত? 1000। 4x থেকে 3x চলে গেলে x ইকুয়াল কত ভাইয়া? 1000। এখন লিখো তুমি বি এর টাকা সমান 2x। তাহলে সমান 2 × x এর মান কত ভাইয়া? 1000। তাহলে কত আসতেছে? 2000 টাকা। তাহলে বি এর টাকা কত হবে? 2000 টাকা। যে সি অপশনটা ছিল, এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে 456 নাম্বার আর একটু বোঝালে ভালো হতো। ঠিক আছে, যেহেতু আমাদের অনেকগুলো শিক্ষার্থী ক্লাস করতেছে, তুমি একটু পরে এটা দেখে নিও। হ্যাঁ দেখো 58 নম্বর প্রশ্নটি, 58 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট 3.2, শেষের 40 ওভারে রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে। দেখো একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট কত? 3.2, অর্থাৎ 1 ওভারে 3.2 করে রান আসছিল। শেষের 40 ওভারের রান রেট কত হলে, আমাকে কি বের করতে হবে ভাইয়া? রান রেট বের করতে হবে। রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে। তাহলে এই খেলাটি বলা যায় কি ছিল? একটি আমাদের 50 ওভারের খেলা ছিল,
যার মধ্যে প্রথম 10 ওভারের একটি আমাদের তথ্য দিয়েছে এবং শেষের 40 ওভারের কিছু তথ্য দিয়েছে। দেখো তো 1 ওভারে যদি 3.2 রান করা আসে, দেখো প্রথম 10 ওভারে রান রেট 3.2, মানে 1 ওভারে 3.2 করে আসছিল। তাহলে দেখো 1 ওভারে রান 3.2, 10 ওভারে কত আসবে? এটি আমি সবগুলো একটু বাংলাতেই লিখি। 1 ওভারে রান 3.2, 10 ওভারে রান 3.2 গুণন 10 অর্থাৎ ইকুয়াল 32 রান। এই 32 রানটা কয় ওভার আসছিল? 10 ওভারে। আচ্ছা, এরপরে শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে? 50 ওভার মিলে আমরা কত রান করব? 282 রান। আচ্ছা, এখন শেষ 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবো? আচ্ছা, আগে আমাদেরকে জানতে হবে শেষের 40 ওভারে কত রান আসছিল। 282 রান কয় ওভার মিলে আমরা করব? 50 ওভার মিলে। ভালোভাবে বুঝো, 50 ওভারে মোট রান 282। যেহেতু প্রথমে 10 ওভারে রান আসছে 3.2 করে, শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেট। তাহলে এখানে 40 ওভার, এখানে 10 ওভার, 50 ওভার মিলে রান করতে হবে 282। 10 ওভারে অলরেডি কত রান এসে গেছে দেখো তো, 10 ওভারে রান আসছে 32 রান। আচ্ছা, এখন তুমি যদি 50 ওভার থেকে 10 ওভার বাদ দাও, 40 ওভারে কত রান পাচ্ছ দেখো তো। 40 ওভারে রান হচ্ছে 50 ওভার থেকে 10 ওভার বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকা হচ্ছে 0, 8 থেকে 3 গেলে 5, এখানে হচ্ছে 2, তাহলে 250 রান। 40 ওভারে কত রান আসছে ভাইয়া? 250 রান। রান রেট যখন বের করবা, কি করবা? রান রেট যখন বের করবা, দেখো রান রেট কার জন্য বের করতেছ? শেষের 40 ওভারের জন্য। এই জন্য আমি 40 ওভারের জন্য তথ্যটা নিয়ে আসছি। টোটাল রানটা কত এটি উপরে বসাবা, মোট রান। কি রান ভাইয়া? মোট রান। নিচে হচ্ছে কয় ওভার, কি ভাইয়া? কয় ওভার। মোট রান কত? মোট রান হচ্ছে 40 ওভারে 250। কয় ওভার মিলে করছিল 250? এগুলা 40 ওভার মিলে। সো এখানে আনসার কত আসে একটু দেখো, এখানে আসে ডিভাইডেড বাই 40, সো 6.25 অর্থাৎ 6.25। হ্যাঁ, 6 কত ভাইয়া? 25। তাহলে শেষের 40 ওভারের রান রেট কত ভাইয়া? 6.25। যে এই অপশনটা রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, এই অপশনটা কারেক্ট আনসার, 6.25। ওকে, ওকে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো 59 নম্বর প্রশ্নটি, একজন ব্যক্তি 1400 টাকায় একটি সাইকেল কিনে উহা 15% গতিতে বিক্রয় করে, সাইকেলের বিক্রয় মূল্য কত? যেটি জিজ্ঞেস করা হয়েছে সেটি আমরা কোন পাশে লিখব? ডান পাশে। যেটি জিজ্ঞেস করা হয়নি সেটি কোন পাশে? বাম পাশে। তাহলে জিজ্ঞেস করা হয়েছে বিক্রয় মূল্য, তাহলে আমি এখানে লিখব ক্রয় মূল্য আগে। দেখো একজন ব্যক্তি 1400 টাকা একটি সাইকেল কিনে উহা 15% গতিতে কি করে? বিক্রয় করে। কি করে ভাইয়া? 15% গতিতে বিক্রয় করে। সাইকেলের বিক্রয় মূল্য কত? 15% গতিতে সে কি করছে? বিক্রয় করছে। তার মানে 100 টাকায় সে কত টাকা লস খাইছে? 15 টাকা লস খাইছে। কত লক্ষ লস খাইছে? 15 টাকা। তার মানে কিনছে কত টাকা দিয়ে একটু দেখো তো, কিনেছে কত টাকা দিয়ে? মানে আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 85 টাকা। দেখো ক্রয় মূল্য না, সরি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা। হ্যাঁ, দেখো কিনছে 100 টাকা দিয়ে, বাট বিক্রয় করছে 85 টাকা দিয়ে। তাহলে কিনেছে 100 টাকা, বিক্রয় করছে 85 টাকা। গতির পরিমাণ কত? 15, এতটুকু। এরপরে দেখো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 85 ডিভাইডেড বাই 100 টাকা। যেটি জিজ্ঞেস করা হবে সেটি ডানে বসবে, এটি মনে রাখতে হবে। এরপরে কিনছে কত টাকা দিয়ে? 14,000 টাকা। তাহলে ক্রয় মূল্য 14,000 টাকা। আচ্ছা 1400 ছিল, সরি, এটি 1400 ছিল। 1400 টাকা হলে বিক্রয় মূল্য 85 গুণন
1400 ডিভাইডেড বাই 100, 0 0 কাটাকাটি যায়, 0 0 কাটাকাটি যায়, তাহলে 85 গুণন 14 কত ভাইয়া? 85 গুণন 14, 1190 টাকা। 1100 কত? 90 টাকা। তাহলে কোন অপশনে রয়েছে? এটি সি অপশনে রয়েছে। সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আসলে লস খাইছে কিনা? হ্যাঁ, সে 1400 টাকা দিয়ে সাইকেলটা ক্রয় করছিল, বাট বিক্রয় করছে কত? 1190 টাকা দিয়ে। সো বলা যায় লস খেয়েছে। হ্যাঁ, সি অপশনটা কারেক্ট আনসার, ঠিকই আছে। হ্যাঁ, এর পরবর্তীতে ভাইয়া আমরা এখন কত নম্বর প্রশ্ন রয়েছে? 59 নম্বর প্রশ্ন রয়েছে। সবগুলো প্রশ্ন আমরা সলভ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে বিগত সেশনের প্রশ্নটি ছিল, এর পরবর্তীতে আমরা কালকে এবং পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিইউপির প্রশ্ন ব্যাংকটা সমাধান করব। সেখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো রয়েছে, যে সেশনটিতে এসেছিল, আমরা এই সেশনটি নিয়ে শুরু করব এবং এই সেশনের ম্যাথগুলো তোমাকে সমাধান করিয়ে দিব। হ্যাঁ, এর পরবর্তীতেও যদি তোমার কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাদের ইউনিক স্কুলের যেই পেজ রয়েছে এই পেজে মেসেজ দিবা, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তুমি মেসেজ দিতে পারবা কোনো সমস্যা হলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 210 টাকা লস খাইছে। হ্যাঁ, এটুকু আমার মতো আর কি, যেখানে যাই সেখানে লস খাই আর কি। হ্যাঁ, এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি, একটি নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকা 4 বছরে সুদ আসলে 15,500 টাকা হয়, সুদের হার কত? দেখো, একটি নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকা, 12,500 টাকাটা ওর আসল টাকা ছিল। কি ছিল ভাইয়া? আসল। আসলকে তোমরা অনেকে বলে থাকো মূলধন, এটিও বলতে পারবা। 4 বছরের সুদে আসলে এই 12,500 টাকার উপর যখন সুদ হয়েছে, সুদ আসল সবগুলো মিলে কত হয়েছে? 1,500 টাকা হয়েছে। ওকে, সুদের হার কত? দেখো তো, এখানে আসল দেওয়া রয়েছে, বছর রয়েছে এবং সুদ আসলে কিছু পরিমাণ রয়েছে, সুদের হার কত? এইরকম প্রশ্নগুলোতে আমরা এই সূত্রটা ইউজ করবো, আই ইকুয়াল পি এন আর। এখানে মনে রাখবা, আই দিয়ে বোঝাই সুদ, পি দিয়ে বোঝাই মূলধন, মূলধন বা আসল, এন দ্বারা বোঝাই হচ্ছে সময়, আর দ্বারা বোঝাই হচ্ছে আমাদের মুনাফার হার। কি হার ভাইয়া? মুনাফার হার। আচ্ছা দেখো আমার কি দেওয়া রয়েছে একটু দেখি, আমি এখানে একটু লিখি। আমার সুদ আমি ইতিমধ্যে পাচ্ছি না, পি এর মান মূলধন দেওয়া রয়েছে, মূলধনটা কত? পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 12,500 টাকা। আচ্ছা, এন দেওয়া রয়েছে, সময় কত বছর? 4 বছর। এরপর আমার থেকে যেটি জিজ্ঞেস করা হয়েছে সুদের হার কত? সুদের হার মানে আর, আর ইকুয়াল হোয়াট আমরা জানি না। আচ্ছা, এখন আইটা একটু বের করি, আই সুদটা কত? দেখো, 15,500 টাকা হয়েছে সুদে আসলে। কি আসলে? এখানে সুদও আছে আসলও আছে। দেখো, সুদ প্লাস আসল, এখান থেকে যদি তুমি বাদ দাও কাকে? আসলকে, তাহলে কি পাচ্ছ? আসল আসল চলে গেল, আর থাকতেছে সুদ। এই পাশে ডান পাশে পাবা শুধুমাত্র সুদ। সুদ প্লাস আসল, সুদ আসল কত টাকা? 15,500 টাকা, 15,500 টাকা। এরপরে আসল কত? আসল 12,500, 12,500 বাদ দাও, তাহলে এখানে আনসার কত আসবে? সুদেরটা আনসার আসা হচ্ছে আমাদের 3,000। কত? 3,000। এতটুকু বুঝছো কিনা? সুদ আসল থেকে আসলকে বাদ দিয়েছি, সুদের পরিমাণ পেয়েছি কত? 3,000। এই সুদ কি বলেছি? আয়। তাহলে আয়ের মান কত হবে ভাইয়া? 3,000। ওকে, ঠিক আছে এতটুকু। ওকে, এরপরে এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, নাকি আমি এটা একটু মুছে দিচ্ছি, আমাকে যেহেতু একটু ম্যাথ করতে হবে। ডান পাশের তথ্যগুলো আমি এখানে আমি রাখতেছি, এই নিচের যে দুইটা তথ্য এগুলো থাকতেছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা করবো আই ইকুয়াল পি এন আর। আমি কি বের করবো? আর। তাহলে এটা আমি বাম পাশে নিয়ে আসবো, পি এন আর ইকুয়াল আই। এভাবে কি আনা যাবে? হ্যাঁ, পি এন আর আই, মাঝখানে সমান চিহ্ন আছে, আনা যাবে। কি বের করবো? আর। আরকে বাম পাশে রাখবো, আই আগে থেকে ডান পাশে পি এন। এখানে ছিল গুণ অবস্থায়, এখানে হয়ে যাবে বাক অবস্থায়। আয়ের মান কত পেয়েছি আমরা ভাইয়া? আয়ের মান পেয়েছি 3,000, 3,000। পি এর মান কত পেয়েছি? 12,500। এন এর মান কত পেয়েছে? 12,500। এন এর মান কত পেয়েছে?
আচ্ছা এটা 12,500 হয় নাই না, দেখো 12,500 গুণন n এর মান কত পেয়েছি ভাই, n এর মান হচ্ছে 4। তাহলে আনসার করে একটু কত আসে দেখো, কত আসে একটু দেখো ভাইয়া, 0.06 কি 0.06, কিন্তু এখানে দেওয়া রয়েছে কোথায় পার্সেন্টেজে, তুমি তখন 100% দিয়ে একটু গুণ করে দিবা, কি দিবা ভাইয়া 100% দ্বারা গুণ করে দিবা, তাহলে আমার হচ্ছে 6, তাহলে 6%, কত পার্সেন্ট 6%। সো ডি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে ম্যাথগুলো কীভাবে করবা এবং তথ্যগুলো কীভাবে খুঁজে বের করবা এটি বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও তো ভাইয়া, একটু দ্রুত জানাও। ওকে, সি অপশনটা না, সে আমাদের ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ 61 নম্বর দেখো, একজন মানুষ প্রতি ঘন্টায় 30 মাইল ব্যাগে 2 ঘন্টা ভ্রমণ করলো এবং পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল ভ্রমণ করলো, গড়ে ঘন্টা প্রতি কত মাইল ভ্রমণ করলো। দেখো গড়ে ঘন্টা প্রতি কত মাইল ভ্রমণ করলো, গড়ে ঘন্টা প্রতি কত মাইল ভ্রমণ করলো। আচ্ছা তোমার থেকে যেটি জিজ্ঞেস করা হয়েছে এটি হচ্ছে ব্যাগ। কেমনে বুঝলেন, ব্যাগের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়, এই সূত্রটা একটু মনে রাখবা। তাহলে দেখো ঘন্টা প্রতি মানে 1 ঘন্টায় কত মাইল, কত মাইলটা হচ্ছে দূরত্ব, এভাবে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নটি। ঘন্টা প্রতি কত মাইল ভ্রমণ করলো, তার মানে এই যে টোটাল জিনিসটা কি ব্যাগ, তার মানে তোমাকে কি বের করতে হবে, ব্যাগ বের করতে হবে। আচ্ছা দেখি এতটুকু 5 পার্ট, আমাদের একজন মানুষ প্রতি ঘন্টায় 30 মাইল ব্যাগে 2 ঘন্টায় ভ্রমণ করলো, 2 ঘন্টা ভ্রমণ করলো, এতটুকু হচ্ছে আমাদের প্রাইমারি পার্ট। আচ্ছা এখান থেকে আমরা কি বের করি একটু দেখো, একজন মানুষ প্রতি ঘন্টায় 30 মাইল ব্যাগে, প্রতি ঘন্টায় কয় মাইল ব্যাগে ভাইয়া 30 মাইল ব্যাগে, তার মানে এই যে 30 মাইল ব্যাগে এটা কি দেওয়া আছে, প্রতি ঘন্টায় 30 মাইল ব্যাগে মানে ব্যাগ দেওয়া আছে, 2 ঘন্টা ভ্রমণ করলো, 2 ঘন্টা ভ্রমণ করলো মানে এটা সময় দেওয়া আছে, এখানে অলরেডি বলে দিছে 30 মাইল ব্যাগে, তার মানে এখানে যেটি দেওয়া আছে এটি হচ্ছে ব্যাগ, কি ভাইয়া ব্যাগ। তাহলে দেখো একটু ব্যাগ ইকুয়াল টু আমরা কি শিখছি, শুধুমাত্র একটা সূত্র এটা শিখছি, দূরত্ব ডিভাইডেড বাই সময়, বাকি সূত্রগুলো আমরা এখান থেকে বের করি। হ্যাঁ নিচে ডিভাইডেড বাই 1, আমি কি বের করবো এখান থেকে, দূরত্বটা একটু বের করে দেখি, দূরত্বের সাথে এটা গুণ, ব্যাগের সাথে এটা গুণ, সো দূরত্ব ইকুয়াল ব্যাগ গুণন সময়। ব্যাগ কত ভাইয়া 30 মাইল ব্যাগে বলছে, সময় কত, সময় হচ্ছে আমাদের 2 ঘন্টা, তাহলে দূরত্ব কত হয়েছে, দূরত্ব হয়েছে আমার 60 মাইল, কত মাইল 60 মাইল, কি পাইছি দূরত্ব, কোন পার্টের জন্য, প্রাইমারি পার্টের জন্য। এরপরে দেখো পরবর্তী 3 ঘন্টায়, পরবর্তী কয় ঘন্টায় ভাইয়া 3 ঘন্টায় 60 মাইল ভ্রমণ করলো, গড়ে ঘন্টা প্রতি কত মাইল ভ্রমণ করলো, গড় কিভাবে বের করে দেখো, গড়ে ঘন্টা প্রতি কত মাইল, ঘন্টা প্রতি কত মাইল, তার মানে তোমাকে বের করতে হবে গড় ব্যাগ, এখানে কি ব্যাগ গড়ের একটা ব্যাগ, মোট সময় কি সময় ভাইয়া, সরি মোট দূরত্ব, যেহেতু আমাদের উপরে দূরত্ব আছে, এই যে ব্যাগ, ব্যাগের সূত্র কি দূরত্ব ডিভাইডেড বাই সময়, তাহলে আমরা যেহেতু গড় ব্যাগ বের করব, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। দেখো তো মোট দূরত্ব, এখানে প্রথম 2 ঘন্টায় সে গিয়েছিল কত মাইল 60 মাইল, কয় ঘন্টায় 2 ঘন্টায়, যোগ যোগ পরবর্তী 3 ঘন্টায়, পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল গিয়েছিল, আবার 60 মাইল গিয়েছিল, তাহলে টোটাল দূরত্ব, টোটাল সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়কে বলা হচ্ছে আমাদের ব্যাগ, যেহেতু আমরা গড় ব্যাগ বের করতেছি এই জন্য আমাদেরকে টোটাল দিয়ে কাজ করতে হবে। তাহলে 60 কত ভাইয়া 120, এখানে 2 আর 3 কত 5, তাহলে কত হয় ভাইয়া 120 ডিভাইডেড বাই 5 কত 24, কত ভাইয়া 24, কত 24। সো 24 কোথায় আছে, আমাদের বি অপশানে আছে, এই বি অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তোমাকে এভাবে বের করতে হবে। হ্যাঁ কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানিয়ে দাও। সবাই একটু বুঝছো কিনা দ্রুত জানাও তো ভাইয়া।
একটু দ্রুত জানো। একটু দ্রুত জানাও তো, বুঝছো কিনা? ঠিক আছে, এরপরে দেখো 62 নম্বর প্রশ্নটি, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 14, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? দেখো একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স কত বলছে ভাইয়া? 14। ছাত্র কয়জন? 20 জন। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? দেখো আমরা গড়ের এই সূত্রটা মনে রাখবা, সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। প্রথম পার্টের জন্য একটু দেখো, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স কত বলছে ভাইয়া? 14। তাহলে গড়ের এখানে কত হবে? 14। রাশির সংখ্যা এখানে কয়জন? 20 জন। 20 হবে নিচে। আমরা প্রথমে একটু সমষ্টি বের করব। তাহলে দেখো এখানে নিচে মনে মনে 1 আছে, সমষ্টির সাথে এটা গুণ করো, 14 এর সাথে এটা গুণ করো, তাহলে সমষ্টি সমান দেখো 200 কত ভাইয়া? 280। সমষ্টি কত? 280। 20 জন ছাত্রের গড় বয়স, তাহলে রাশির সংখ্যা অর্থাৎ এখানে 20 জন, 20 নিচে বসেছে এবং গড় বয়স গড়ের থেকে আমি 14 বসিয়েছি, সমষ্টি বের করেছি 280। ওকে, এরপরে দেখো যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, শিক্ষক মানে এখানে 20 জন ছাত্র ছিল, এখন আমি আরেকজন শিক্ষক নিয়ে এসেছি, তাহলে কয়জন হলো ভাইয়া? 21 জন। ওকে, গড় বয়স 1 বছর বেড়ে যায়, তখন এই 14টার সাথে 1 যোগ হয়ে কত হয় ভাইয়া? 15 বছর। এখন আমি সেকেন্ডারি পার্টের জন্য একটু কাজ করি। দেখো গড় ইকুয়াল সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। দেখো এখানে গড় কত আছে ভাইয়া? গড় আছে আমাদের হচ্ছে 15 গড় বয়স, তাহলে এখানে বসাবো আমরা 15। এর পরবর্তীতে 20 জন ছাত্র থেকে একজন শিক্ষক, তাহলে এখানে টোটাল হলো 21 জন, রাশির সংখ্যা হবে 21। সমষ্টিটা আমরা এখানে বের করি, এখানে নিচে মনে মনে 1 আছে, সো এই জায়গায় সমষ্টিটা কত আসে একটু দেখো তো, 15 গুণন 21, 300 কত ভাইয়া? 315। সমষ্টিটা আমি বের করছি কার জন্য? 21 জনের জন্য। আর এখানে সমষ্টিটা বের করছি কত জনের জন্য? 20 জনের জন্য। এখন দেখো 21 জনের সমষ্টি থেকে 20 জনের সমষ্টি বাদ দিলে একজনের আসে না, এই একজনেরটা হচ্ছে আমাদের শিক্ষকের বয়স। সো শিক্ষকের বয়স দেখো শিক্ষকের বয়স হচ্ছে 315, 21 জনেরটা বিয়োগ এখানে ছিল আমাদের 20 জনেরটা, সো 20 জনেরটা আমি বাদ দিয়েছি। সো এখানে আর শিক্ষকের বয়স মানে একজন কত আসে একটু দেখো, এখানে আসা হচ্ছে আমাদের 35 বছর। কত ভাইয়া? 35 বছর। এখানে কি 35 বছর কোনো আনসার আসছে? নাই। এই প্রশ্নটি যারা বাংলা ভার্সনে পরীক্ষা দিয়েছিল তাদের কাছে এই প্রশ্নটি ছিল, এই প্রশ্নটা বলছিল এখানে যে 20 জন ছাত্র, এই 20 জন ছাত্রটা ছিল হচ্ছে আমাদের 24 জন। কতজন ভাইয়া? 24 জন, যেটি হচ্ছে ইংলিশ ভার্সনে যে প্রশ্নটা করা হয়েছিল সেখানে 24 জন দিয়ে এসেছিল। এই প্রশ্নটাই ঠিক ছিল, এটি বলছিল এখানে 35 বছর আনসার আসে, কিন্তু এখানে কোনো 35 আনসার নেই। তুমি 24 দিয়ে করো, 24 দিয়ে করলে এখান থেকে একটা আনসার আসবে। বুঝছো কথা? ঠিক আছে, তুমি 24 দিয়ে করো, একটু 24 দিয়ে আমরা একটু করি। দেখো এটা যদি 24 হয় তখন আনসার কত আসে? এটা যদি কি হয় ভাইয়া? 24। এই প্রশ্নটা বলছিল বিগত সেশনে বাংলা ভার্সনে, এই প্রশ্নটা বলছিল, ইংলিশ ভার্সনে সঠিক ছিল, এখানে এটি ছিল আমাদের 24। দেখো তাহলে আমরা জানি যে গড় ইকুয়াল হচ্ছে আমাদের সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা? রাশির সংখ্যা।
এখন আমরা কি বের করব? সমষ্টি। সমষ্টি তাহলে গড় ইনটু রাশির সংখ্যা। গড় কত ভাইয়া? একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14 বছর, তাহলে 14 গুণন রাশির সংখ্যা কত এখন? 24। তাহলে কত আসে দেখো তো? 14 গুণন 24 334। এরপরে একইভাবে আরেকটি সমষ্টি তুমি বের করো। সমষ্টি সমান যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে শিক্ষকের বয়স যোগ করা হলে এখানে কত হবে? 20 জন ছাত্র, 20 জন ছাত্রের এটি সম্ভবত 21 ছিল। 21 দিয়ে আমি একটু করি, 21 না হয় 26 ছিল কোনো একটা, একটু দেখি এটা কত দিয়েছিল। আচ্ছা 24 জনের ছিল। সো এরপরে দেখো এখানে তুমি করছিলে 24 জনের জন্য। এখন করবা শিক্ষকের বয়স যখন যোগ করবা তাহলে শিক্ষক সহ কতজন ভাইয়া? 25 জন। তাহলে এখানে গড় কত বলছে? গড় 1 বছর বেড়ে যায়, তার মানে 14 থেকে 1 বেড়ে কত হবে? 15। তাহলে 15 গড় বসাইছো ইন্টু রাশির সংখ্যা এখন কতজন? 24 আর 1 25 অর্থাৎ 25 জন। সো 15 গুণন 25 কত আসবে? 375। এখন দেখো এখানে যে 25 জন আছে এখানে শিক্ষক সহ, এখানে শিক্ষক ছাড়া, তাহলে শিক্ষক সহ থেকে শিক্ষক ছাড়া যদি তুমি বাদ দাও শিক্ষকের বয়সটা বেরিয়ে আসবে না? হ্যাঁ। সো শিক্ষকের বয়স, শিক্ষকের বয়স সমান 375 মাইনাস 334 কত আসে একটু দেখো? মাইনাস 334 কত ভাইয়া? 39। কত? 39 বছর। সো যে এই অপশনটা ছিল এই অপশনটা হচ্ছে কারেক্ট। এখানে ইংলিশ ভার্সনের যারা শিক্ষার্থী ছিল বা যারা ইংলিশে প্রশ্নটি পড়েছিল তাদের কাছে এই 24টা ছিল, এবং আমি এই ম্যাথটা তুমি যদি আমাদের ইউটিউবে যাও আমি হুবহু এই ম্যাথটা করাইছিলাম প্রবলেম সলভিং স্কিলে। গড়ের যে পার্টটা আছে গড়ের পার্ট থেকে আমার মানসহ এটি হুবহু কমন আসছিল বিগত সেশনে। ঠিক আছে ভাইয়া, এতটুকু বুঝে গেছে। এতটুকু বুঝে গেলে আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। 7-এর 300% এবং 5-এর 200%-এর মধ্যে পার্থক্য। পার্থক্য মানে মনে রাখবো অন্তর অথবা বিয়োগ, অথবা কি ভাইয়া? বিয়োগ। দেখো 7-এর 300%, আগে 7-এর 300% তুমি বের করো। 7-এর 300%, 7 এর মানে গুণন 300% মানে 300 ডিভাইডেড বাই 100। 0 0 কাটা, 0 0 কাটা, 3 7 কত? 21। তাহলে 7-এর 300% মানে কত? 21। এরপরে 5-এর 200%, দেখো 5-এর 200%, 5 এর মানে কি? গুণন 200, পার্সেন্টেজ মানে 1 ডিভাইডেড বাই 100। সো এখানে 100, 0 0 কাটা, 0 0 কাটা, 5 দুগুণে কত? 10। তাহলে এখানে কি বলছে? 7-এর 300% এবং 5-এর 200%-এর মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য বের করো এখন। পার্থক্য সমান হচ্ছে 21 মাইনাস 10। তাহলে কত ভাইয়া? 11। কত? 11। সি অপশনে রয়েছে। সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোনটা বোঝো নাই ভাইয়া? কোনটা বোঝো নাই যে এখানে? বাংলা বাংতুন কোনটা বোঝো নাই বলো? কি 63 নাকি 62 এটা বলো তো একটু। কতদিন দেখতেছি? কোনটা একটু আমাকে দ্রুত জানাও। আচ্ছা তানসির কোনটা ভাইয়া? দেখো 64টা রোবেল 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রোবেল 8 দিনে একটি কাজ শেষ করতে পারে এবং তার ছেলে 12 দিনে ওই কাজ শেষ করতে পারে। তাদের দুজন একসাথে কত দিনে ওই কাজ শেষ করতে পারবে? দেখো রোবেল 8 দিনে একটি কাজ শেষ করতে পারে, তার ছেলে 12 দিনে ওই কাজ শেষ করতে পারে। এখন তারা চাচ্ছে তারা দুইজন মিলে কাজটি করবে, তারা কত দিনে শেষ করতে পারবে? তাহলে দুইজন মিলে যদি একটা কাজ করো খুব কম সময়ে শেষ হবে না? হ্যাঁ। ওই সময়টা কত? একসাথে যদি করে তখন তুমি উপরের যে দেখো 8 দিনে এবং 12 দিনে কি করতে পারে?
শেষ করতে পারে এগুলাকে গুণ দিবা 8 গুণন 12 এখানে নিচে তাদেরকে যোগ দিবা 8 12 কত 96 এখানে হচ্ছে আমাদের 20 সো কত আসে 4.8 কত ভাইয়া 4.8 যদি কোনো কারণে বলতো সে একাকি কতদিনে শেষ করতে পারবে একাকি বললে উপরে গুণ দিবা নিচে হচ্ছে আমাদের বিয়োগ দিবা বড় থেকে ছোটটা এখানে ওভাবে সাজানো থাকবে এখানে বিয়োগ দিবা অর্থাৎ 12 থেকে 8 বাদ যাইতো তখন এখানে 4 হইতো এখানে 96 হইতো কি হলে একসাথে না হয়ে যদি একাকি হতো কি হতো ভাইয়া একাকি যদি বলতো বুঝছো কথা একসাথে বললে এভাবে উপরে গুণ দিবা নিচে যোগ দিবা সো যে এই অপশনটা ছিল এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হ্যাঁ ওকে এরপরে দেখো 65 নম্বর প্রশ্নটা মিস্টার জামান একটি ভূমির 5/8 অংশের মালিক তিনি তার অংশের 1/5 অংশ বিক্রি করে 1 লাখ টাকায় ভূমির মূল্য কত ছিল দেখো 1/5 বিক্রয় করে 1/5 বিক্রয় করে কত টাকায় 1 লক্ষ টাকায় তাহলে দেখো 5/1 অংশ বিক্রয় করে কত টাকায় 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় হ্যাঁ আচ্ছা দেখো এখন যদি বলি আমি সম্পূর্ণ অংশ অথবা তুমি সম্পূর্ণ বলতে পারো সম্পূর্ণ বিক্রি কত টাকা দিয়ে করতে পারবে দেখো এখানে অথবা এক অংশের তুমি বলতে পারো এক অংশের যদি বিক্রি করে দেখো এক অংশেরও বলতে পারবে এখানে 5/1 অংশ বিক্রি করছে 1 লক্ষ টাকায় সরি 1/5 অংশ বিক্রি করে 1 লক্ষ টাকা অর্থাৎ 5/1 বিক্রি করছে এত টাকায় এখন সম্পূর্ণ বিক্রি করে বা হচ্ছে সম্পূর্ণ অংশের মূল্য এখানে 1 লক্ষ দশক শতক একক দশক শতক হাজার অযুত লক্ষ গুণন 5 টাকায় এখানে 5 না হ্যাঁ এটা উল্টে গিয়ে এরপরে কত বলছে ভাইয়া ভূমির সে কত 5/8 অংশের মালিক এখানে 1 অংশের বা সম্পূর্ণ বলতে পারবা 5/8 অংশের মূল্য এখানে তুমি মূল্য দাও মূল্য দিলে কাজটা ভালো হবে দেখো এটি একটু 1/5 অংশের মূল্য 1 লক্ষ টাকা ওকে এর পরবর্তীতে হচ্ছে আমার সম্পূর্ণ বা এক অংশের মূল্য হচ্ছে এত টাকা এরপর 5/8 অংশের মূল্য 1 লক্ষ একক দশক শতক হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ গুণন 5 ডিভাইডেড বাই কত ছিল 5/8 সো এটাকে যদি তুমি একটু সিম্পলিফাই করে দাও একক দশক শতক হাজার অযুত লক্ষ গুণন এখানে হবে আমার 8 ভগ্নাংশটা আমি কি করে ফেলছি গুণ করে ফেলছি 8টা উপরে চলে গেছে 5টার নিচে চলে আসবে গুণন আগে থেকে কি ছিল 5 ছিল উপরের 5 নিচে 5 চলে যায় তাহলে আর আসে ভাইয়া হচ্ছে 8 লক্ষ টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ কত টাকা 8 লক্ষ টাকা আবারও দেখো যারা বুঝো নাই 1/5 অংশের মূল্য কত 1 লাখ টাকা কারণ এটা বিক্রি করছে এত টাকা দিয়ে তাহলে এটার মূল্য সম্পূর্ণ অংশের মূল্য সম্পূর্ণ যখন বলবে তখন এটা দিয়ে গুণ করে দিবা কি দিবা ভাইয়া এটা দিয়ে গুণ করে দিবা এটা নিচে চলে আসবে এটা নিচে চলে আসবে কারণ 1/5 অংশের মূল্য যদি 1 লক্ষ টাকা হয় সম্পূর্ণ অংশের মূল্য আরও বেশি হবে না দেখো 5/1 বিক্রি করছে 1 লক্ষ টাকায় তাহলে সম্পূর্ণটা যদি বিক্রি করে দেয় আরও বেশি টাকা পাবে না এই জন্য গুণ হবে এরপর 5/8 অংশের মূল্য এভাবে করবা 1 লক্ষ গুণন 5 1 লক্ষ গুণন 5 আছে 5/8 এটি যখন ভাগ অবস্থায় ছিল আমরা গুণ করে দিয়েছি এইটা উপরে চলে গেছে 5টার নিচে চলে আসছে তাহলে উপরের না উপরের 5 নিচের 5 কাটাকাটি গেছে আর হয়েছে আমাদের 8 লক্ষ টাকা ডি যে অপশনটা ছিল এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও তো এটি আমাদের গ সেটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের প্রশ্ন ছিল যেখানে 51 থেকে প্রশ্নগুলো শুরু হয়েছিল 65তে গিয়ে শেষ হয়েছে সো প্রত্যেকটি প্রশ্ন তোমরা বুঝছো কিনা আর যদি এখানেও না বুঝে থাকো আমাকে দ্রুত জানাও
এর পরবর্তীতে যদি তোমরা যারা পরবর্তীতে এই ক্লাসটি করবা তোমরা যদি না বুঝো আমাদের যে ইউনিক স্কুলের পেজ এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিয়ে আমাদের থেকে জিজ্ঞেস করতে পারবা, সেটি হোক পেইড বেসের স্টুডেন্ট, সেটি হোক ফ্রি যারা ক্লাস করেছো তারা। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01854666832। তোমাদের সবার কথা চিন্তা করে তোমরা আমাদের ইউনিক স্কুলের পেজে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক অনুরোধ করেছো ভর্তির সময়টা হচ্ছে বৃদ্ধি করার জন্য। সো আমরা তোমাদের কথা রাখতে গিয়ে আমাদের ভর্তি এখনও চলমান রয়েছে। তোমরা যারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে চাও তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হতে পারবা। আমাদের কোর্সের ফিটা হচ্ছে 2000 টাকা ছিল, এটা তোমাদের সবার জন্য 500 টাকা ডিসকাউন্টে আমরা নিচ্ছি 1500 টাকায়। এই 1500 টাকা তুমি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে নগদ অথবা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে আমাদের এই বেসটিতে এনরোল করতে পারবা। আর আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের একেবারে পূর্ণাঙ্গ প্রিপারেশন যে 3টা সাবজেক্ট রয়েছে, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল এবং ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংরেজি, এই 3টে সাবজেক্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি প্রিপারেশন নিতে পারবা। আমাদের অলরেডি ওয়েবসাইটে প্রত্যেকটি বিষয়ের একদম 1 to 100 পর্যন্ত সবগুলো ক্লাস সাজানো রয়েছে। যারা ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়েছো তোমরা ইতিমধ্যে জানো আমাদের সবগুলো ক্লাস কমপ্লিট করা আছে এবং প্রত্যেকটি লেকচারের নিচে এক্সামও রাখা হয়েছে। তোমরা এক্সাম অলরেডি দিয়েছো এবং এক্সামের যেই অসুবিধাগুলো পাচ্ছ সেগুলো আমাদেরকে সেন্ড করেছো। তোমরা যারা একেবারে নতুন ভর্তি হতে চাও আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট তাদের থেকে জিজ্ঞেস করে ভর্তি হতে পারবা, অথবা বিগত সেশনে আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল এখন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে তোমরা তাদেরকে অনেকেই চিনো, তাদের থেকেও জিজ্ঞেস করে আমাদের এই কোর্সটিতে আসতে পারো। অথবা আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস রয়েছে, এগুলো তুমি যাচাই বাছাই করো। তোমার যদি ভালো লেগে থাকে এবং তোমার যদি মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমি একটি ভালো প্রিপারেশন এখান থেকে নিতে পারবো, তুমি আমাদের এই কোর্সটিতে আসতে পারো। তবে আমি তোমাকে বলি আমাদের এই কোর্সে তুমি শুধু ভর্তি হয়ে লাভ নেই, আমাদের এখানে অনেক প্যারা রয়েছে। প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, প্রত্যেকটি সাবজেক্টের লেকচার এবং এগুলো হচ্ছে আমাদেরকে নোট করে দেওয়া, এর পরবর্তীতে এক্সাম দেওয়া। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে। সো তুমি যদি কষ্ট করতে পারো আমাদের সাথে এসো, না হয় শুধুমাত্র টাকাটা নষ্ট করে কোনো ফায়দা হবে না তোমার। সো আমাদের যে এই নাম্বারটিতে তোমার যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আমাদের কালকে এবং পরশু বিইউপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক আমরা সমাধান করব। এর পরবর্তীতে একদিন পরে আমরা যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ছিল সেখানে যে প্রবলেম সলভিং স্কিলের ম্যাথগুলো ছিল সেগুলোকে একত্রিত করে আমরা এরকম একটি ক্লাস তোমাদের জন্য সাজিয়েছি। এটি আমি পরশু এবং গতকাল এরপর একদিন গ্যাপ রেখে এর পরবর্তী দিন আমি সমাধান করিয়ে দিব। এর পরবর্তীতে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। সো ধন্যবাদ সবাইকে।